দেখুন, ওর পিসি এর আগে বলেছিলেন যে পশ্চিমবাংলায় আমি বেঁচে থাকতে এসআইআর শুরু হবে না। পরশু থেকে এসআইআর শুরু হয়ে গেছে, বুঝতে পারছি না ওর পিসি এখনো বেঁচে আছেন না মরে পড়ে গেছেন। এসআইআরটা হচ্ছে কোনো ভোটার লিস্টকে সংশোধন করার কোনো প্রক্রিয়া নয়, বিজেপির সুবিধা মতো একটা ভোটার লিস্ট তৈরি করার প্রক্রিয়া। দাদা, এসআইআর শুরু হওয়ার পর থেকে দেখছি যে পরপর মানুষ আত্মহত্যা করছে, কি বলবে? না, আশ্চর্য হওয়ারই তো ব্যাপার। আমাদের দেশের গণতন্ত্রের এমনি অনেক ত্রুটি দুর্বলতা ছিল, কিন্তু একটা জিনিস ছিল যে আমাদের এখানে ভোটাররা সরকার নির্বাচিত করতো। আর এখন এসআইআর মানে হচ্ছে সরকার ঠিক করে যে কবে মানে কে ভোটার হবে, ভোটার নির্বাচিত করবে। যাই হোক, এখন এ তো অবাক হওয়ার মতোই কথা। এবং দেখুন, একটা ভোটার লিস্টের রিভিশন তো হয়েই থাকে, পিরিয়ডিক রিভিশন সেই স্বাধীনতার পর থেকেই হয়ে এসছে। কিন্তু এক্ষেত্রে বিহারে বিজেপি যে উদাহরণ সেট করেছে, এটা আমরা দেখেছি, এটা কোনো ভোটার লিস্টের সাথে এর কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে একেবারে বিজেপির মনে হয়েছে যে এরা ভোট দিলে আমার অসুবিধা, তাই একে একে ভোট দিতে দেওয়া যাবে না। যে কারণে কত গরিব মানুষ, ক্ষেত মজুর মানুষ, যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে গেছেন, সাধারণ গরিব মুসলমান মানুষ, ওখানকার দলিত মানুষ, তাদের নাম অকাতরে বাদ গেছে। আর প্রশান্ত কিশোর কোথাকার রাজার জামাই এত এসআইআর করে এত কিছু করে দেখা গেল তার নাম বিহারেও আছে, পশ্চিমবাংলার ভোটার লিস্টেও রয়েছে। এরপরে আমরা কেন মনে করব না যে এই এসআইআরটা হচ্ছে কোনো ভোটার লিস্টকে সংশোধন করার কোনো প্রক্রিয়া নয়, বিজেপির সুবিধা মতো একটা ভোটার লিস্ট তৈরি করার প্রক্রিয়া। একটা ছবি দেখা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বলা হচ্ছে যে একজনের যদি বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা পিকচার দেখাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলে। দেখুন, ওর পিসি এর আগে বলেছিলেন যে পশ্চিমবাংলায় আমি বেঁচে থাকতে এসআইআর শুরু হবে না। পরশু থেকে এসআইআর শুরু হয়ে গেছে, বুঝতে পারছি না ওর পিসি এখনো বেঁচে আছেন না মরে পড়ে গেছেন। কারণ আমরা চাই না মারা গিয়ে থাকুন, কিন্তু যবে থেকে এসআইআর ঘোষণা হয়েছে তবে থেকে তো ওনাকে আর দেখিও নি। সত্তর পিসির জন্য এখন চিন্তা হচ্ছে। তো ভাইপোকে বলছি, পিসি মরে গেছে না বেঁচে আছে দেখো, দেখে তো আমার ডায়লগ বাজি করবে। একজন বৈধ ভোটারের নাম বাদ যাবে না যদি অভিষেকের পিসি না চান, কারণ এসআইআর এর কাজটা করে রাজ্য সরকারি কর্মচারীরা। বিহারে বিজেপি ইচ্ছে মতো করতে পেরেছে, তার কারণটা হচ্ছে ওখানে গভর্নমেন্টটা বিজেপির। আর এখানে গভর্নমেন্টটা বিজেপির নয়, খাতায় কলমে তৃণমূলের গভর্নমেন্ট। তো যদি তৃণমূল সত্যি মনে করেছে যে কোনো মানুষের নাম বাদ যাবে না, তাহলে যারা বিএলও রয়েছে তারা তৃণমূলের সরকারের কর্মচারী, তাহলে সত্যি কোনো মানুষের নাম বাদ যাওয়ার কথা নয়। কিন্তু যদি আমরা দেখি ওই 100 দিনের কাজের মতো হচ্ছে, যে কাজ বন্ধ হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি কোর্টে মামলা করছেন না, এদিকে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। কি এনআরসির সময় ওনার দলের এমপিরা পার্লামেন্টে সি এর বিরুদ্ধে ভোট দিচ্ছে না, আর যাদবপুর এসে ক্যাকাশিচি করছে। সেরকম যদি এইবারও আমরা দেখি যে একদিকে লোকের নাম বাদ চলে যাচ্ছে, আর অপরদিকে উনি দাঁড়িয়ে মঞ্চে বড় বড় ভাষণ দিচ্ছেন, তাহলে বুঝতে হবে যে এটাও আবার ওরকমই আরএসএস এর। আমরা বরাবর বলি এটা আরএসএস এর একটা গোডাউন আর দুটো দোকান ঘর। তো আরএসএস এর গোডাউন থেকে ঠিক হয়েছে যে একদল এসআইআর করবে, আর একদল এসআইআর এর মঞ্চে দাঁড়িয়ে বিরোধিতা করবে, আর খাতায় কলমে এসআইআর এর কাজটাকে এগিয়ে নিয়ে যাবে। কার্ডটা বলবো যে তার মধ্যে একটাও আরো 399 জন কি আছে দেখতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পানিহাটির মাটি থেকেই আজকে একটা নতুন স্লোগান মেরে দিলেন 26 বিধানসভা লড়বার জন্য। তোমার আমার একই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। অর্থাৎ এই যে মিটিং গুলো হচ্ছে এর জন্য কোথাও দায়ী এসআইআর, এবং জ্ঞানেশ কুমার তার আগে পরিচয়পত্র দেখা বলেছিল। দেখো, ওর হচ্ছে প্রদীপ কুমার বাবুর যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত অত্যন্ত চিন্তার ঘটনা, অত্যন্ত খারাপ লাগার ঘটনা। কিন্তু এই স্লোগানটা যেহেতু উনি বলেছেন, বুঝতে পারলাম যে ওটা বেসিক্যালি গরু চোর ছিল, একদিন কয়লা চোর ছিল, চাকরি চোর ছিল। মানে ও নাকি মানে ভাড়া করে ডিজিটাল যোদ্ধা বানিয়েছে, এত কিছু করেছে। কিন্তু এত কিছু করেও ওর মাথা থেকে একটা অরিজিনাল স্লোগান মানে বলার মতো না নিজের মাথায় বুদ্ধি আছে, না এতগুলো ভাড়াটে লোক রেখে একটা অরিজিনাল স্লোগান তৈরি করতে পারে। স্লোগানটাও গর্বিত করে চুরি করে। মানে গরু চোর, ছাগল চোর, চাকরি চোর, কয়লা চোর, এখন স্লোগান চোর হয়েছে। এবং বিজেপি আসার পর থেকে আমাদের দেশে যতজন কৃষক আত্মহত্যা করেছে, হিন্দু কৃষকদের মরতে হয়নি। যতজন শ্রমিকের কাজ চলে গেছে, হিন্দু শ্রমিকরা কাজ হারাননি। যখন পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে আটকে ছিল, আর তারা যখন নিজের ঘরে ফিরতে গেছিল, বর্ডারে দাঁড় করিয়ে মাটিতে বসিয়ে পরিযায়ী শ্রমিকদের গায়ে পোকা মারার ওষুধ ছিটিয়েছিল বিজেপি, তখন হিন্দু পরিযায়ী শ্রমিকদের গায়ে ওষুধ ছেটায়নি। সুতরাং যে কলেজ ইউনিভার্সিটির থেকে বিভিন্ন স্কলারশিপ তুলে নিচ্ছে, হিন্দু ছাত্রছাত্রীদের স্কলারশিপ বন্ধ হচ্ছে না, খালি মুসলমান খ্রিস্টান ছাত্রছাত্রীদের বন্ধ হচ্ছে। যে মানুষের শত্রু সে হিন্দু মুসলমান সবার শত্রু। বিজেপি বলার জন্য এগুলো বলতে পারে, কিন্তু এগুলোর বাস্তবতা কি আমরা সবাই জানি, এবং আমরা খুশি বিজেপি এগুলো বলছে বলে। ওরা সিএ করেও বলেছিল যেতে হিন্দুদের বিশাল উপকার হবে, এমন উপকার হলো যে মানে সেই মানে 302 আসন পেয়েছিল বিজেপি তার আগের, বা সিএ করার পরে 239 হয়ে গেল। রাম মন্দির করে বলেছিল ভগবান রামকে 500 বছর পরে অযোধ্যায় ফিরিয়ে এনেছি, হিন্দুরা খুব খুশি হয়েছে। হিন্দুরা এমন খুশি হলো যে 500 বছর পরে ভগবান রাম অযোধ্যায় ফিরে পরের লোকসভা ভোটে মোদীকেই লাথি মেরে অযোধ্যা থেকে বার করে দিল। সুতরাং বিজেপি এরকম ভাবে হিন্দুদের ভালো করুক, আর হিন্দু মুসলমান সবাই মিলে ভারতকে বিজেপি মুক্ত করুক।
ইন্সপায়ার আবহে আবার নতুন একটা কবিতা রচনা করলেন। ও ভালো হয়েছে। শুভেন্দু অধিকারীর তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূলও না বিজেপিও না, কারোর কথা শুনবেন না, নির্বাচন দপ্তর এটা নির্দেশ দিয়ে বিএলওদের সঙ্গে। দেখো, রুদ্রনীলের কবিতা ফবিতা নেওয়া বলার কিছু নেই, অনেক সিরিয়াস আলোচনার মধ্যে সব ফালতু শ্যাবলামির কোনো মানে হয় না। আর শুভেন্দু অধিকারী যেটা বলেছে নির্বাচন দপ্তর, ঠিকই কথা, তৃণমূল বিজেপি কারোর কথা না শুনে ইলেকশন কমিশনের কথা শুনতে পারলেই ভালো হতো, যদি ইলেকশন কমিশনটা খুব নিরপেক্ষ হতো। কিন্তু ইলেকশন কমিশন স্বাধীনতার পর থেকে যে নিয়মে ইলেকশন কমিশনের নিয়োগ হতো, আমরা মোদির আমলে এইটাও হতে দেখেছি যে আইন সংশোধন করে যে গণেশ কুমারকে ইলেকশন কমিশনার করেছে, আইন সংশোধন করে 3 জনের এমন কমিটি বানিয়েছে যে কেন্দ্র সরকার যাকে চাইবে সেই ইলেকশন কমিশনার হবে। প্রধানমন্ত্রী, তার ক্যাবিনেটের একজন মন্ত্রী, মানে হচ্ছে 3 জনের কমিটিতে 2-1, আইন সংশোধন করে নিয়ম করেছে। তো বিজেপির পার্টি অফিসে সিদ্ধান্ত নিয়ে যদি বিজেপির পার্টির লোককে ইলেকশন কমিশনার বসানো হয়, তাহলে কে ইলেকশন কমিশনার কে বিজেপি নেতা, আমরা আলাদা করবো কিভাবে? যে পশ্চিমবাংলার স্টেট ইলেকশন কমিশনারকে দেখতাম অভিষেক ব্যানার্জির কাকার সাথে বসে মাল খেত এক টেবিলে, আর তারপরে পঞ্চায়েত ভোট করতো, সেরকম হচ্ছে সেন্ট্রাল ইলেকশন কমিশনার মোদী অমিত শাহ অ্যাপয়েন্টেড লোক বসে আছে। তো আমাদের আমাদের তো দেশের মানুষের একটা দুর্ভাগ্য যে আমরা এই সংস্থাগুলোকে চোখ বুজে ভরসা করতে পারছি না। কেন, কি ইলেকশন কমিশন, কি সিবিআই, কি ইডি, কি হিউম্যান রাইটস কমিশন, বিভিন্ন সংস্থার মাথা গুলো কার্যত বিভিন্ন দলের পার্টি অফিস হয়ে রয়েছে। যে যখন সরকারে থাকবে তার দলের লোকগুলোর হচ্ছে এই কমিশনগুলোর এই সংস্থাগুলোর মাথায় পোস্টিং হবে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।